আজ আপনি শুনবেন অজিতেশ নাগের কাহিনী রূপান্তর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক শ্রী অজিতেশ নাগের জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। লেখালেখির জীবন 3.5 দশকের। সিগনেট প্রেস, মিত্র ঘোষ, প্রতিভাস, কবিতার আশ্রম, হাওয়াকল, ধানসিঁড়ি এবং বাংলাদেশের অনিন্দ প্রকাশ সহ বহু প্রকাশনী থেকে 8টি উপন্যাস, 5টি গল্পগ্রন্থ, একটি প্রবন্ধের বই আর 14টি কবিতার বই এ যাবৎ প্রকাশিত। পেয়েছেন সোপান সাহিত্য সম্মান, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড, রেওয়া সাহিত্য সম্মান সহ প্রচুর সম্মাননা। ইন্টারন্যাশনাল সিনেমাটিক স্টোরি হান্ট কম্পিটিশনে প্রথম পুরস্কার স্বরূপ পেয়েছেন স্বর্ণপদকও। রূপান্তর গল্পটি পালক পাবলিশার্সের থেকে প্রকাশিত মৃদঙ্গ মুস্তাফির গল্প শীর্ষক গল্পগ্রন্থ থেকে নেওয়া। লেখক শ্রী অজিতেশ নাগকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। কামালের চরিত্রে রথিন, বাবার ভূমিকায় দীপক, সোমনাথ আর বিভূতির চরিত্রে অপূর্ব, শ্রাবন্তীর ভূমিকায় মৌ, গল্প পাঠে ধীমান চ্যাটার্জি এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে অজিতেশ নাগের কাহিনী রূপান্তর। দাদা, কানে এলো ডাকটা, কিন্তু আমি তেমন আমল দিলাম না। আসলে আজকের চরিত্রে ঢুকে যাওয়ার প্রয়াসে বেশ মগ্ন হয়েছিলাম। এটা আমার হয় প্রায় প্রতিদিনই। স্ক্রিপ্ট হাতে এসে গেলে তাতে ঢুকে যাওয়ার আগে চরিত্রটায় কি কি নতুন আঙ্গিকের শেডস দেওয়া যায় সেই নিয়ে ভাবতে থাকি। হাত ঘড়ির দিকে একবার তাকালাম, 11:30। এই ইন্ডাস্ট্রির মজ্জায় পাংচুয়ালিটি এখনো ঢোকেনি। সকাল 9টায় কল টাইম দিয়ে এখন এই 11:30তেও কিছু শুরু হলো না। কো অ্যাক্টার্স আসে তো মেকআপ রেডি নয়, মেকআপ ঠিক হলো তো শেষ মুহূর্তে লাইট নেওয়া যাচ্ছে না। দাদা, মাথা তুলে তাকালাম এবার। কোনো স্পট বয় হবে, কি নাম কে জানে। দাদা, এবার মেকআপটা আমার স্টুডিও ফিক্সার এসেছে। মানে মাস্টার এখনো আসেনি দাদা। কাল রাত্রে শুনেছিলাম ওদিকে বেশ গোলমাল। আজ সকাল থেকে ট্রেন অবরোধ চলছে, তবে এসে যাবে বাসে করে, এক্ষুনি চলে আসবে। তো দিনের পর দিন এক্সকিউজই দিয়ে যাও তোমরা। আগের দিনে সব ঠিক করে রাখতে পারে না। তাছাড়া কালকের এপিসোডটা পরে আমি মনিটরে দেখেছি। আমার নাকটা আরও একটু কাটতে হবে। এসব কে দেখবে? আমি? কামাল কোথায়? কামাল, কামাল। আমি ধীমান চ্যাটার্জি। এই নামে আমাকে চেনে না এমন হয় না। বিশেষ করে এখন ঘরে ঘরে বাংলা সিরিয়ালের রমরমা যুগ। এই মুহূর্তে 4টে ডেইলি সোপে আমাকে দেখা যায়, তাও আবার একটাই লিড, 3টেতে সেমি লিড রোলে। পরবর্তী 2টো সিরিয়ালের কথা চলছে। 4টে নাটক ঘুরে ফিরে মঞ্চস্থ হচ্ছে প্রায় সব নামজাদা মঞ্চেই, কলকাতায় এবং কলকাতার বাইরেও। আর সিনেমা করে ফেলেছি 9 করে 14-15টা। বিয়ে করিনি। পার্ক সার্কাসে 3200 স্কোয়ার ফিটে 9 তলার ফ্ল্যাট আছে, সঙ্গে 2টো গাড়ি, আর আছে আমার বাবা এবং তাকে দেখাশোনা করার জন্য 2টো বিশ্বস্ত নেপালি ছেলে। রান্নাবান্না, বাজারহাট সব ওরাই করে। আর সব কিছু সামলে আমার একটু লেখালেখির অভ্যেস আছে। ওই সামান্য কটি কবিতার বই আর একটা উপন্যাস বাজারে ছেড়েছে কিছু নাছোড়বান্দা প্রকাশক। চলছে কিনা কোনোদিন খোঁজ খবরও নিইনি। আমি চাই আমাকে মানুষ মনে রাখুক অভিনেতা ধীমান চ্যাটার্জি হিসেবে। স্যার, এই তো কামাল, দেখ তো আমার গাড়িতে পেছনের সিটের বক্সে ওই স্টুডিও ফিক্সারটা আছে কিনা। আছে স্যার। আর কিছু? না, যা ওটা নিয়ে আয় আর দেখ মাস্টারবাবু দয়া করে পা রাখলেন কিনা। আর শোন, আমাকে 1 কাপ কফি দিয়ে যা। ঠিক আছে। ওই শোভনকে একবার ডেকে দে তো। কামাল নিঃশব্দে চলে গেল। কিছুক্ষণ পর শোভন এসে ঢুকল।
দাদা, আমায় ডাকছিলেন? শোভন দস্তিদার, এই সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ধীমান চ্যাটার্জি কাউকে ডাকছে আর সে আসবে না, এমনটা শেষ 10 বছরে হয়নি। আমি কি চলে যাব শোভন? কেন দাদা, মানে সব তো রেডি। আপনার পার্সোনাল মেকআপ রুম তো খালিই আছে, সবার হয়ে গেছে। এবার আপনি মানে রেডি হলেই। তা মাস্টার ব্যাটা কি হাঁটতে হাঁটতে আসছে? মাস্টার তো চলে এসেছে দাদা। যাও আর রনিকে একবার পাঠাও। সাথে সাথে রনি এসে হাজির। রনি আমাদের প্রোগ্রামার। চুলের ছাঁটটা কোনো একটা লেটেস্ট হিন্দি ফিল্মের নায়কের স্টাইলে টুকেছে, তবে সে বেশ হাসি খুশি ছেলে, বেশ লাগে। শোনো রনি, আমাদের কটা এপিসোডের ব্যাংকিং আছে? এমনিতে 4, তবে দাদা আজকের 2টো শিফট ধরে নিলে 5টা হয়ে যাবে। কামাল, কামাল কোথায় গেলি? কামাল আমার সর্বক্ষণের ছায়াসঙ্গী কাম ড্রাইভার কাম ম্যানেজার। ভীষণ কম কথা বলে, কিন্তু কাজ করে যায় দ্রুত বেগে। চোখ দুটো ভীষণ শান্ত, অথচ অসম্ভব রুক্ষ, প্রায় নিঃশব্দে হাঁটে। আমার মনে হয় আমার জন্য কাউকে খুন করতে ওর 2 চোখের পাতা কাঁপবে না। আমার আগের ড্রাইভার ইকবাল একবার আমাকে বাঁচাতে গিয়েই নিজের প্রাণ দেয়। তারপর এই কামাল। আমাকে চাক্ষুষ দেখার জন্য মাঝে মধ্যেই পাবলিকের সামনে বিড়ম্বনায় পড়তে হয়, কিন্তু কামালের 38 ইঞ্চি বুকের ছাতি আর মানানসই বাইসেপের কল্যাণে আমি এখনো সুরক্ষিত। তাই কামালের কাছে আমি মাঝে মাঝে কৃতজ্ঞ হই, অথচ ভাষায় প্রকাশ করি না। আফটার অল আমি ধীমান চ্যাটার্জি। স্যার। কামাল, আমার শিডিউলটা কি আছে একবার ডায়েরিতে দেখতো। B51 কাল 2টোয় আর 7:30 ইন্দ্রপুরী। পরশু ধ্রুবকালের 50তম নামাতে হবে একাডেমিতে। এছাড়া 19 তারিখ থেকে টেকনিশিয়ানে টানা, মাঝে 18তে 5টা ভয়েস ওভার আছে। ঠিক আছে ঠিক আছে। রনি, আমি আগামী রবিবার কিন্তু থাকছি না, আর শনিবার বিকেল 5টায় টিল দিলাম। সে কি, বিকেল 5টাতেই টিল? আচ্ছা দেখছি দাদা ম্যানেজ করতে পারি কিনা। আমাদের জগতে টিল দেওয়া মানে চলতি কথায় ছুটি নেওয়া। বিকেল 5টায় টিল মানে 5টা অবধি কাজ করব, তারপরে নয়। কোথাও যাবেন স্যার? হোটেলে বলে দেব? আরে না না, ওই বাবার ব্যাপারটা। ও আচ্ছা। ওটা রবিবারেই সেরে ফেলতে চাই, কিন্তু খবরটা শিওর তো? মৃদুল আপনাকে চেনে, ও জানে খবর ভুল হলে আপনি ওকে আস্ত খেয়ে ফেলবেন। ওরই গ্রামের লোক। দাদা, এবার মানে মেকআপটা যদি। এতক্ষণে স্বয়ং মাস্টার এসে হাজির। কাউকে পাঠাতে বোধহয় সাহস পাননি। মনে মনে একটু হাসলাম, মুখ কিন্তু গম্ভীর। ওটা তো আমাকে রাখতেই হবে। না, এবার উঠতেই হচ্ছে। যাই একবার মেকআপ রুমে। এবার শুরু হবে নিত্য নৈমিত্তিক স্টুডিও ফিক্সার, প্যানস্টিক, ফাইনাল পাউডার আর ডার্মার কচকচি। না না, ব্যাপারটা এই রবিবারের মধ্যেই শেষ করে ফেলতে হবে। মনে যে একটু উদ্বেগ হচ্ছে না তা নয়, আবার বেশ একটা উত্তেজনাও হচ্ছে। 32 বছর পর না, বাবাকে আরো কাল্টিভেট করতে হবে। আমার বাবা মানে শ্রী কালীকিঙ্কর চট্টোপাধ্যায় ছোটবেলায় আমার নাম দিয়েছিলেন চন্দ্রকিঙ্কর, ডাক নাম ছিল ধীমান। পরে এই প্রফেশনে এসে দেখলাম চন্দ্রকিঙ্কর নামটা তেমন জুৎসই হচ্ছে না, অতএব আমি হলাম গিয়ে ধীমান চ্যাটার্জি। যাই হোক, যা বলছিলাম, আমার বাবার জীবন ভারী বর্ণময়। সাধারণ 10টা 6টার নিরুপদ্রব জীবন কোনো কালেই ওনার ছিল না। ছোটবেলায় তার বাবা মানে আমার ঠাকুরদার কাছে মার খেয়ে কারখানায় গিয়ে শুয়ে থাকতেন। আমি ছোটবেলায় এই গল্প শুনে কতবার যে হেসে লুটিয়ে পড়েছি তা বলার নয়। বাবার কাছে এই রকমের অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শুনেছি, বাস্তবে কিন্তু সবটাই সত্যি। একবার এক কাণ্ড করেছিলেন, সেটা আনুমানিক 1943-44 সাল হবে। সাহেবরা যাচ্ছিল বঙ্গোপসাগরের ছোট্ট একটা দ্বীপে। আমার বাবা তাদের সঙ্গে ভিড়ে গেলেন।
তারপর কি হলো সে আর এক রোমাঞ্চকর গল্প, পরে কোনো একদিন শোনাবো। আমার যে সামান্য লেখালেখির অভ্যেস আছে তাতে আমার মনে হয়েছে যে বাবাকে নিয়ে একটা 1000 পাতার উপন্যাসও লিখে ফেলা সম্ভব। দাদা, হ্যাঁ? চমক ভাঙল শোভনের ডাকে। শট রেডি। আর সঙ্গে সঙ্গে সামনের দেওয়াল জোড়া আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে এগিয়ে চললাম ফ্লোরের দিকে। এখনো তেমন গরম পড়েনি, ফাল্গুন পড়েছে সবে, না হলে এইসব ফ্লোরে ঘন্টার পর ঘন্টা কাজ করা যে কি ভীষণ ব্যাপার সে শুধু আমরাই জানি। সন্ধেবেলা সাধারণ মানুষ সিরিয়াল নামক যে মালটি মুড়ি আর চায়ের চাট সহযোগে গোগ্রাসে গেলে তাদের পক্ষে বোঝা বা তাদের বোঝানো সত্যিই খুব কঠিন। চারিদিক বন্ধ, এসি নেই, ওপরে কারখানার মতো করোগেটেড টিনের আস্তরণ, আর মাথার ওপরে পাশে হাজার হাজার ওয়াটের আলো। কতগুলো স্ট্যান্ড ফ্যান অবশ্য থাকে, শট শুরু হলে সেগুলোও বন্ধ। তারপর এনজি, রিটেক, কাট এসব সামলাতে সামলাতে টের পাই মেকআপ ফাটছে, জামার নিচে স্যাঁত স্যাঁতে ঘামের বাড়িধারা। উফ, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কারেক্ট। যাক, আজকের মতো কাজ শেষ। মেকআপ তোলার খুব একটা ইচ্ছে আজ নেই, খুব টায়ার্ড। পুরো 6টা সিন কভার করতে হলো আজ। শুধু তাহলেও না হয় হতো, একটা নতুন মেয়ে এসেছে, খালি এনজি দিয়ে যাচ্ছে, বিরক্তির আর শেষ নেই। কামালকে ডেকে গাড়ি বের করতে বললাম, যদিও সেটা কথা মাত্র। আগেই বলেছি ও আমার ছায়া সঙ্গী, বেড়ালের মতো ফ্লোরের পাশে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, ওর কি ক্ষুধা তৃষ্ণাও নেই? ও খায় কখন? যাই হোক, যা বলছিলাম আর কি, কামাল কি করে যেন বুঝে যায় আর 10-15 মিনিটের মধ্যে আমার আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তখনই সে চুপচাপ বেরিয়ে যায়। কোথায় যায় সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, সেটা টের পাই যখন গাড়িতে উঠি। ততক্ষণে গাড়ির ভেতরটা একেবারে হিমাচল প্রদেশ। আজও সেই মতো গাড়িতে উঠে গা এলিয়ে দিলাম। শান্তি। এরপরই কামালের হাতে স্টিয়ারিং, আর চলবে 2 মিনিটের নির্দেশ। হ্যালো, সাহেব বাড়ি আসছেন, গিজার চালু করো, গ্যারেজ খোলা রাখো। বাবা সাহেব কি করছেন? ওনাকে এত্তলা দাও, আর খানা রেডি করো। ওদিকে ফ্রিজারে স্কচ, জিন, বিয়ার, আইসের স্টক কেমন আছে? পারে বটে কামাল, ও না থাকলে আমার যে কি হতো কে জানে। গাড়িতে গা এলিয়ে দিতেই চিন্তাটা আবার ফিরে এলো। 32 বছর। আচ্ছা, মানুষটা বেঁচে আছেন তো? কি বলবো তাকে? আমিও যেমন খড়ের গাদায় সূঁচই শুধু খুঁজছি না, সেই সূঁচ অক্ষত আছে কিনা তাও দেখতে হচ্ছে। তবে অসীম ছেলেটা বেশ করিতকর্মা, একখানা ফোন নাম্বার জোগাড় করেছে। কাল সকালেই ফোনটা সেরে ফেলতে হবে। আসলে আমার অবসর সময়ে লেখালেখির অভ্যেসের উৎসাহই বলো বা অনুপ্রেরণাই বলো অথবা রসদই বলো, সবই ওই বাবার কাছ থেকে পাওয়া। সময় পেলেই বাবার সাথে গল্প করি, রাতে খাবার সময়, সকালে ঘুম থেকে উঠে, মাঝে মাঝে স্টুডিওতেও সঙ্গে করে নিয়ে আসি। চোখে ভালো দেখেন না, তবে ধূসর বস্তুটি এখনো বেশ সতেজ। অনেক পুরনো দিনের কথা দিব্যি ছবির মতো মনে থাকে তাঁর। গত রবিবার ঠিক এইরকমভাবেই কফির কাপ হাতে গল্প হচ্ছিল। বাবা তাঁর বাল্যজীবনের বন্ধুদের কথা বলছিলেন। ব্যক্তিগতভাবে আমার বন্ধু বিশেষ কেউ নেই, যদি বলা যায় ক্লাবের লনে বসে দুপাত্তর শেষ করার সময়টুকু যাদের সঙ্গে কাটাই তারা, তবে তাই। বেশিরভাগই তো অনুদান নেবার পাত্র, হয়তো একটা রোল অথবা পরিবেশকদের দাক্ষিণ্য, এইসব আর কি। কিছু মহিলা আসেন যাদের অধিকাংশই অকৃতদার ধীমান চ্যাটার্জিকে দেখে লালা সামলায়। অবশ্য মাঝে মাঝে নন্দিতা, আদ্রিজা, পিঙ্কিরাও আসে, তখন বেশ লাগে। পেগের ঝিমুনির সাথে ওদের মাদকতা মেশানো কথাবার্তা।
জমে ক্ষীর একেবারে। যাকে, আমার না থাকলেও আমার বাবার কিন্তু অনেক বন্ধু ছিল। শুধু তাই নয়, তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্কও ছিল তার। তবে একে একে জানতে পারছিলাম তাদের সবাই মারা যাচ্ছেন। শেষ অবধি আমার বাবাই রয়ে গেলেন। শেষ জীবিত বন্ধুটিও চলে গেলেন বছর 4 আগে। কিন্তু বন্ধু কিনা জানি না, একটা মানুষের কথা বাবা খুব বলেন, এমনকি আজও বলেন। তার ভালো নাম কি তা কখনো জিজ্ঞেস করিনি, শুধু শুনতাম বিভুদা। এই বিভুদা মানুষটি বাবার চেয়ে অন্তত বছর 10 বড়। সবটাই বাবার মুখে শোনা গল্প। আমার বাবার যখন প্রায় ছোটবেলাই বলা যায়, তখন বাবার মেজদিদির বিয়ে হয়েছিল রানাঘাটে। চূর্ণী নদীর ধার ঘেঁষে এক জায়গায় থাকতেন আমার পিসে মশাই। উনি আবার নদিয়ার ডাকসাইটে জমিদার। আমার বাবা তখন বেশ ছোট, দিদির হাত ধরে হাজির হয়েছিলেন রানাঘাটে। সেখানেই কোনো এক জায়গায় তার সাথে ওই বিভুদা মানুষটির দেখা। তিনি হয়ে উঠেছিলেন আমার বাবার বন্ধু, দাদা এবং আত্মার আত্মীয়, মানে এক কথায় ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। মাছ ধরা, গাছে ওঠা, মানে বাবার সব দৌরাত্ম্যময় স্বভাবকে একেবারে পরম পালন করেছিলেন। মাঝে মাঝে শাসনও করতেন, তবে ভালোবাসতেন অসম্ভব। একেবারে নিজের ভাইয়ের মতো আগলে রাখতেন। বাবাকে আদর করে ডাকতেন কালো সোনা। বাবার জন্য যে কত ছেলের সাথে মারামারি করেছেন বিভুদা, সে কথাও বলার নয়। অনেক নির্জন দুপুর, নানান রোদভাসা ভোর, প্রচুর মায়াময় সন্ধে কাটিয়েছেন দুজনে, যা আজও বাবার অম্লান মনে বিরাজ করছে। এবং এতটাই মনে আছে যে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 32 বছর আগে। কিন্তু বাবা তা আজও ভুলতে পারেননি, অথচ যোগাযোগও আর করতে পারেননি। কেবল বার দুয়েক কার না কার মাধ্যমে খবর পেয়েছেন বিভুদার শরীর খারাপ, তবে বেঁচে আছেন। হয়তো তিনিও ভুলতে পারেননি আমার বাবাকে। আচ্ছা, তুমি কি বিভুদার সাথে দেখা করতে চাও? বাবা সামান্য থমকালো। মিনিট দুয়েক কপাল সাক্ষী থাকলো দু একটা ভাঁজের। ভাঁজ মিলিয়ে গিয়ে একটা প্রশান্তির হাসি ফুটল। বাবার এই হাসি আমার দারুণ লাগে, হয়তো দারুণ লাগতো আমার মায়েরও। মা চলে গেছেন আজ অনেক বছর হলো। সে কথা থাক। আরে কি হলো, কিছু বলবে? আসলে কি জানিস ধীমান, আজকাল বড় ভয় হয়। কেন? কিসের ভয়? আমার বন্ধু রমার কথা তো তোকে বলেইছি। ওই যে রে, ওই পান্ডাপাড়ায় থাকতো রমানাথ। রমানাথ বুঝলাম, উপাধি হারিয়েছে বিস্মৃতির অন্তরালে। হ্যাঁ, তো কি হলো তার? রমার সাথে আমার দেখা, শেষ দেখা বছর 7 আগে। জলপাইগুড়িতে তোর সঙ্গে গেলাম না, ওই যে জুবিলি গার্ডেনে পাখির পালক সিরিয়ালটার শুটিং হলো। আমার কাজের সব খুঁটিনাটি খবরই বাবা এই বয়সেও রাখেন। বললাম, হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, তুমি বলে যাও। আমার মনে পড়ল, পাখির পালক সিরিয়ালের 150তম এপিসোডে আমার একটা দুর্ঘটনার দৃশ্য শ্যুট করার ছিল উত্তরবঙ্গের প্রেক্ষাপটে। যথেষ্ট রিস্কি শট নেওয়া হবে, সেই জন্য বাবাকে হোটেলেই রেখে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম চিলাপাতা ফরেস্টে। শটটা দারুণ হয়েও ছিল। শ্রাবন্তী শট শেষে জড়িয়ে ধরেছিল আমাকে। অবশ্য পরেও আরেকবার জড়িয়ে ধরেছিল, যখন দুপুরবেলার লাঞ্চের পর
একটা সিগারেট ধরিয়ে সবার থেকে দূরে জঙ্গলের মধ্যে একটা জলাশয়ের পাশে দাঁড়িয়ে আমি পাখির ডাক শুনছিলাম। তখন জঙ্গলের একটা নিজস্ব গন্ধ আছে, যেটা জঙ্গলে না গেলে ঠিক বোঝানো যাবে না। চারিদিকে বিশাল বিশাল গাছ। সিগারেটটা পুড়ে যাচ্ছিল, খেয়ালই ছিল না। পেছন থেকে শ্রাবন্তী জড়িয়ে না ধরলে আঙুলটাই হয়তো পুড়ে যেত। ওকে সামনের দিকে টেনে নিলাম আমি। চারিদিকে কি ভীষণ নির্জনতা। ওর গা থেকে অথবা গলার কাছ থেকে একটা উষ্ণ সুগন্ধি ভেসে আসছিল নাকে, আর আমার ঠোঁটটা নেমে আসছিল ধীরে ধীরে। আলতো একটা চুমু খেতেই আধ বোঝা চোখে শ্রাবন্তী বলেছিল, আর এগিয়েও না লক্ষ্মীটি। একটা তরল পারদ নেমে যাচ্ছিল আমার তলপেট বরাবর। জানতে চাইলাম কেন। আমার কানে একটা হালকা কামড় দিয়ে ও বলেছিল, আমি HIV পজিটিভ ক্যারিয়ার। মাথার পেছনে বাঁশ দিয়ে মারলেও এতটা চমকাতাম না, ছিটকে সরে যাচ্ছিলাম। ভিতর ডিম একটা ডজ দিয়ে দেখলাম তোমার গার্ডস। কোনো ভয় নেই, রাতে রুমে এসো। হোটেলে বসে ভাবলাম যাই না একবার পান্ডাপাড়ায়, দেখে আসি কেউ আছে কিনা। বাবার কথায় সম্বিত ফিরে এলো আমার। আশা ছিল কাউকে না কাউকে পাবই। আমাদের জলপাইগুড়ি শহরটা না তোদের কলকাতার মতো নয় যে দিনে দিনে চেঞ্জ হয়। এখানে 10 বছর আগে নারায়ণবাবুর বাড়ির দেওয়ালে যে শ্যাওলা দেখেছে, 10 বছর পরেও দেখবি সেটাই আছে, অবিকৃত। আবার সেই ভুবন ভোলানো হাসিটা হাসলেন বাবা। তারপর করলে কি সেটাও বলো। গেলাম গুটি গুটি পায়, সবই চেনা রাস্তা। কদমতলা থেকে একটা রিক্সা নিলাম, নিয়ে 3 নম্বর গুমটির কাছে ছেড়ে দিলাম। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম সেই পুরনো চায়ের দোকানে। 1 কাপ চায়ের অর্ডার দিয়েছি। বলছিলাম না জলপাইগুড়িতে চেঞ্জ হয় অতি ধীরে, তো সেই দোকানটা একটু ঠিকঠাক হয়েছে। মাটির উনুনও আর নেই। আগে যে পল্টু কাকা চা বেচতো, তার জায়গায় একটা নতুন ছেলে, হয়তো পল্টু কাকার ছেলে পুলে কেউ হবে। তবে দোকানের ভেতরটা এখনো সেই আগেকার মতো অন্ধকার অন্ধকার। যা হোক, মারে গোটা দেখ চুমু দিয়েছি। বললে বিশ্বাস করবি না, চোখ সয়ে এলে দেখি দোকানের প্রায় অন্ধকারাচ্ছন্ন এক কোণে সেই বন্ধুকে, সেই রমা। আগে কি চিপচিপে ছিল, এরা বেশ বড়লোক ছিল সেই সময়। আমাদের সেই সময় বুঝলি, অর্ডার দিয়ে গ্রামোফোনের রেকর্ড কিনতো ওরা। কি বলবো তোকে, সেই রমা কি মোটা হয়ে গেছে। দেখেই মনে হলো আমায় চিনতে পারেনি। আমি পরিচয় দিলাম, কিন্তু কোথায় সেই বন্ধুত্বের আর্দ্রতা, কোথায় সেই অবিচ্ছিন্ন হৃদয়ের ডাক। আমি অনেক কথা বললাম, অনেক কথা বলার চেষ্টা করলাম। রমা একটা কথাই বলল আমায়, কেমন আছো? ভাবতে পারিস, রমা আমাকে তুমি করে বলছে। তারপর আর কি, খানিক পর একটা বছর 40-এর মেয়ে এলো। মনে হলো রমার মেয়ে। রমাকে ধরে ধরে নিয়ে চলে গেল। রমা
একবারও আমাকে দেখল না আর মুখ ফিরিয়ে। এতদূর বলে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন বাবা। আমিও সময় দিলাম, একটু সামলে নিক। এই বয়সে কষ্ট সামলাতে একটু সময় লাগে। ছেড়ে আসা মায়ার বন্ধন আসলে একটা দরজা বন্ধ ঘরের মতো, সেখানে প্রবেশ নিষেধ। ঢুকলেই বুকের মধ্যে অদ্ভুত একটা কষ্ট হতে থাকে। বাবার কাছেও আজ উত্তরে হাওয়ার দাপটের সেই ঘরের দরজার পাল্লা কিভাবে যেন খুলে গেছে এবং বারবার আছড়ে পড়ছে দড়াম দড়াম করে। আমরা হয়তো উদ্গ্রীব হব, ভাবব দরজাটা বন্ধ করে দিলেই তো সব সমস্যার ইতি। অথচ বন্ধ করতে গিয়ে দেখব ছিটকিনিটা কিছুতেই লাগছে না, শক্ত হয়ে আটকে আছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আর কি, চলে এলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। হোটেলে ফিরে মনে পড়ল চায়ের দামটাই দেওয়া হয়নি। ইস, ছি 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 ছি, ছেলেটা কি ভাবলো। তা তুমি কি তোমার বিভুদার সাথে দেখা করতে চাও না চাও না? চাই রে ধীমান, খুব চাই, কিন্তু রমার ব্যাপারটা আমাকে খুব আপসেট করে দিয়েছে। যদি বিভুদা আমাকে চিনতে না পারে, বিভুদারও নিশ্চয়ই প্রায় 92-93 বছর বয়স তো হবে। এই বয়সে তো এমনিতেই মানুষের স্মৃতিভ্রম হয়। তখন কিন্তু আমি খুব কষ্ট পাবো রে ধীমান। ঠিকানা কিছু আছে? আরে তোর সেই 42-43 বছর আগেকার কথা। বুঝলাম বাবারও স্মৃতির ভাঁড়ার হালকা হচ্ছে। আগে বলেছিলেন 32 বছর, এখন বলছেন 42। তখনকার দিনের রানাঘাট, সে কি আজকের কথা? দিদির তখন সবে বিয়ে হয়েছে। দিদির হাত ধরে আমিও দিব্যি গুটি গুটি চলে গেলাম রানাঘাটে। একবারও ভাবলাম না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। সেই বয়সের সেই সব। এমন একখানা হাসি যদি আমি পেতাম, টলিউডকে মাতিয়ে রেখে দিতাম। বাবা আরও অনেক কিছু বলে যাচ্ছিলেন এবং বাবা যখন স্মৃতিচারণ করেন তখন তার চোখ দুটো আপনা থেকেই বুঝে যায়, আর আমি বাবার সেই চোখ বোঝা মুখের গাল ভরা হাসিটাই দেখছিলাম। মার্ভেলাস। তখনকার দিনে হুঁশ ফিরে পেলাম বাবার কাশির শব্দে। অনেকক্ষণ কথা বলে একটু হাঁপাচ্ছেন। আমি জলের বোতলটা এগিয়ে দিলাম। 3 ঢোক জল খেয়ে বাবা আবার শুরু করলেন। সেই বিভুধার পিছু পিছু কোথায় গেছি আর কোথায় না গেছি, তা ধর কুপার্স ক্যাম্প, সাতিগাছা, আনোলিয়া, দয়াবাড়ি, আর আর মনে পড়ছে না। তবে হ্যাঁ, রানাঘাটের পান্তুয়ার যা টেস্ট! উহ, আরে জানিস তো, লোকে বলে রানা ডাকাতের নাম থেকেই রানাঘাট নামটা হয়েছে। ওই নামে সত্যি একটা ডাকাত ছিল, সে প্রায় 550-600 বছর আগে। লোকে বলে, এই যা, আর একটা কথা তো ভুলেই যাচ্ছিলাম, বম্বে ফিল্মে রাখিকে চিনিস তো? রাখি রাখি এই রানাঘাটেরই মেয়ে কিন্তু। আমি বুঝলাম বাবা টপিক থেকে সরে যাচ্ছেন। জিজ্ঞেস করলাম, তা তোমার বিভুদার বাড়িটা কোথায় সেটা মনে আছে?
ধর এই স্টেশন থেকে নামলাম, তারপরে হেঁটে স্টেশনের উত্তর দিকে প্রায় মাইল 2, তখন তো মাটির রাস্তা। একবার তো বিভুদা হুমড়ি খেয়ে পড়ে কাদা মাটি ফাটি মেখে। মাইল 2 যাওয়ার পর একটা বাঁশ বন আছে জানিস, ওটা পেরিয়ে একটা পুকুর, না 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 পুকুর না, ওই দিঘি টাইপের, তারপরেই তো। গ্রামটার কি নাম? নাম নাম হবিপুর। হবিপুর? শিওর? না, অতটা শিওর কেমন করে হই, তবে হবিপুর বলেই জানো। ওনার ভালো নামটা কি? ইয়েস, বিভূতিনাথ পণ্ডা। দেখ, নামটা দুপুরেও মনে পড়ছিল না, আচমকাই মনে পড়ে গেল। আমি আমার ইতিকর্তব্য স্থির করে ফেললাম। বাবাকে তার হারিয়ে যাওয়া বন্ধুর কাছে ফেরাতেই হবে। পুরো ব্যাপারটার মধ্যে একটা হালকা অ্যাডভেঞ্চারের গন্ধ পেলাম। বাস্তবে হয়তো এসব কিছুই নয়। আসলে আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। একবার মনে আছে, এমনিতেই আমি রাতে ঘুমোই কম, অনেক রাত অবধি চিত্রনাট্য পড়ি, নিজস্ব লেখালেখি করি, একটু আধটু ড্রিঙ্কও করি। কখনো সখনো আমার 9 তলার ফ্ল্যাটের টানা বারান্দা থেকে নিচে তাকিয়ে থাকি অনেকক্ষণ। প্রায়ই দেখতে পাই জনশূন্য ওই কালো পিচের পথ ধরে বাবা হেঁটে যাচ্ছেন, হাতে লটারির টিকিটের বান্ডেল। দিনের পর দিন বাবা লটারির টিকিট বেচে আমাকে মানুষ করেছেন, সাথে সাথে অনেক কষ্ট করেছেন আমার মাও। তারপর তো সেই মাই একদিন, যাকে, বাবা নিজের গোল্ড মেডেল বেচেও শেষ অবধি আমার লেখাপড়া চালিয়ে গেছেন। তারপর একদিন আমি হাল ধরলাম। আজকের এই পার্ক সার্কাসের 9 তলার 3200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক আমি, ধীমান চ্যাটার্জি। কিন্তু আমাকেও অনেক অন্ধকার সিঁড়ি টপকাতে হয়েছে। হয়তো বাবার মতো সবটাই সততার রেড কার্পেট মারিয়ে নয়, অনেক নর্দমার পাশ দিয়ে কখনো প্রয়োজনে নর্দমায় নেমে উঠে আসতে হয়েছে আমাকে এই 9 তলায়। যাই হোক, বাবার এক একটা শব্দ আমার কাছে দৈব বাণীর মতো। একবার মনে আছে, রাত 2টো হবে তখন। বাবার ঘরে লাইট জ্বলছে দেখে আমি গেলাম। দেখি বাবা বিছানায় উঠে বসে আছেন। কি হলো, কি শরীর টরীর খারাপ হলো নাকি? কিছুতেই কিছু বলছেন না, খালি লাজুক লাজুক হাসি উপহার দিচ্ছেন নিয়মিত ইন্টারভালে। চেপে ধরতেই বললেন, জানিস, রাবড়ি খেতে খুব ইচ্ছে করছে। কি ছেলে মানুষে শুরু করেছে দেখ। নিমেষে আমার হাত চলে এলো আমার স্মার্টফোনে। দ্রুত হাত খুঁজে বের করলো কামালকে। কামাল, গাড়ি বের কর। কামালকে আমার সুবিধের জন্য বাড়িতেই রাখি। কামাল আর 2 নেপালি থাকে ফ্ল্যাটের উত্তর দিকে, আর আমরা থাকি উল্টো দিকে। কামালের ফোন কখনো 2বারের বেশি রিং হয় না। রাবড়ি ভালো পাওয়া যায় উত্তর কলকাতায়। বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসেন, আমি অতটা নই। তাছাড়া এই প্রফেশনে মোটা হওয়া মানা। তবে বাবার কল্যাণে আমি জানতাম উত্তর কলকাতায় আহিরিটোলায় একটা দোকান আছে। সেটা এমন কিছু আহামরি ব্র্যান্ডেড দোকান নয়, তবে সারা রাত খোলা থাকে। সেই রাতে কেজিখানেক রাবড়ি নিয়ে এসে বাবার হাতে তুলে দিয়ে তবে আমার শান্তি। তাই বাবা যখন ইচ্ছে প্রকাশ করেছেন তার বাল্য বন্ধুর সাথে একবার দেখা করার, আমি তো ছাড়বার পাত্র নই। শেষ দেখে তবে ছাড়ব। অথচ গুগল সার্চ করে দেখলাম হবিপুর বলে আদৌ কোনো জায়গা নেই। আর থাকলেও 30-32 বছর পর সেই বাঁশবন, সেই দিঘি টাইপের পুকুর আর ওই কাঁচা মাটির পথটা আছে কিনা সে বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। সব তো এতদিনে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার কথা।
পারহ্যাপস পুকুরটা থাকলেও থাকতে পারে, কিন্তু বাকি সব। একজনের কথা মনে পড়ল আমার, সুভাষ, প্রোগ্রাম অ্যারেঞ্জার সুভাষ। আমাকে কিছু মাচার প্রোগ্রামও করতে হয়, সেই সব অনুষ্ঠান অ্যারেঞ্জ করে সুভাষ দোলই। আর ও না পারলে আছে আমাদের মাটির পথ ধরে সিরিয়ালের ইপি মৃদুল ছোকরা। ইপি মানে এক্সিকিউটিভ প্রডিউসার। শেষ পর্যন্ত কাজের কাজটা করল মৃদুল। ঠিক বের করে ফেলেছে বিভূতিনাথ পণ্ডাকে। না, ঠিক ওকেই বের করতে পারেনি, বের করেছে ওনার ছেলেকে। একদিন এসে বলল, দাদা ওটা হবিপুর নয় গো, হাবিবপুর। আমি আমার 2-4টে ছেলেকে লাগিয়েছিলাম, ওদেরই একজন বাবুলাল, সে পাতা লাগালো। বাবুলালেরই এক বন্ধু থাকে আর কি ওদিকে, সে গিয়ে মোবাইল নম্বর নিয়ে এসেছে একটা। দেখুন তো এই নম্বরটা একবার লাগিয়ে। মনে মনে ভাবলাম, সে তো লাগাবেই তুমি। ধীমান চ্যাটার্জি জানতে চেয়েছে বলে কথা। জানি এরপরে বিনিময়ে তুমি অন্তত কিছু না কিছু চাইবেই। যাকে সে দেখে নেবক্ষণ। আমি হাত বাড়িয়ে ময়লা চিরকুট টাইপের একটা কাগজ নিলাম। আঁকা বাঁকা অক্ষর দেখে বুঝলাম কোথাও একটা দাঁড়িয়ে লেখা হয়েছে। পকেটে গুঁজে রেখে দিলাম তখনকার মতো। সামনে সুপ্রতিম। আজকের যে সিরিয়ালটার জন্য এসেছি আমি P51-এর 2 নম্বর ফ্লোরে, সেটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বেশ অল্প বয়সী ছেলে, আর অযথা রিটেক নেয় না। সে বলল, দাদা কালকে যেটা বলছিলাম, ওই ডিপ্রিচ সেন্টার একটা মাস্টার ডিউ আছে, বেশি সময় নেব না, একটু করে দাও না। আসছি, যাও। প্রতিদিন সিরিয়াল শেষ হয় কোনো একটা সিনে থেমে গিয়ে। হয়তো কোনো একটা চরিত্রের মুখ টিভি স্ক্রিন জুড়ে থেমে যায়, ওটাই ফ্রিজ শট। আবার সপ্তাহের শেষ দিন, সাধারণত শনিবার যে এপিসোড হয় তার শেষ দৃশ্যকে বলে ডিফ্রিজ শট। আর যে দৃশ্যে প্রায় সব চরিত্রকেই একেবারে ক্যামেরায় ধরা হয় সেটা হলো মাস্টার শট বা ওয়াইড শট। এরকম প্রচুর আছে, যেমন ওএস মানে ওভার দ্য শোল্ডার শট, মাজো শট, যেখানে একজন চরিত্র থেকে একই ফ্লোরের অন্য চরিত্রে ক্যামেরা প্যান করতে হয়। যাকে রোজকার মতো কামালের হিমাচল প্রদেশ করে রাখা গাড়ির পেছনের সিটে গা এলিয়ে দিয়ে বললাম, কামাল একটু দেখ তো, ক্লাচ থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম সকালে, টের পেয়েছিলি? জি স্যার, জানি। আপনাকে নামিয়েই গ্যারেজে যাব। কালো কাঁচের বাইরে তখন ধুলো উঠছে। উফ, হরিবল। এই প্রাইভেট স্টুডিওটার বাইরের রাস্তায় প্রতি মুহূর্তে কিলোখানেক ধুলো ওড়ে। কাঁচ ঢাকা গাড়ি না থাকলে কি যে হতো। আয়েসে চোখটা বুজেছিলাম কিছুক্ষণ। হঠাৎ চোখ খুলে গেল। পকেটের চিরকুটটা আছে তো? ড্রেস চেঞ্জ করার সময় পড়ে টরে যায়নি তো? দেখলাম আছে। ফোনে নম্বরটা ডায়াল করলাম। হাত ঘড়িতে দেখলাম রাত 9:05। এই সময় আবার ঘুমিয়ে টুমিয়ে পড়েনি তো? গণ্ডগ্রাম কিনা কে জানে। যা থাকে কপালে দেখা যাক। ওপারে রিং হচ্ছে। অস্থির হয়ে উঠলাম আমি। এই হয়েছে আমার এক বদ অভ্যেস। কাট, অ্যাকশন, ক্যামেরা, রোল, লুকসেট, ব্রেক কার্ড, ফেড আউট, এইসব শব্দগুলো কখন যে চন্দ্রকিঙ্কর চট্টোপাধ্যায়কে ধীমান চ্যাটার্জিতে রূপান্তরিত করে দিয়েছে টেরই পেলাম না। আর এখন ধীমান চ্যাটার্জির ফোন কেউ ধরছে না, এই ভাবনাটাই অনভ্যাসের খাতায় চলে গেছে। রিং হতে হতে কেটে গেল, কেউ ধরল না। আমার রাগ তখন অনেকটাই। তবে কি ভুল ইনফরমেশন আমাকে? যদি এটাই সত্যি হয় তাহলে মৃদুলের বাচ্চা তুই তো গেলি। আবার আঙুল ঘুরে চলল ফোনের স্ক্রিনে। আবারও রিং হচ্ছে। ঠিক আছে, আমিও শেষ অবধি দেখব। কিন্তু এবার রিং হতে হতে কেটে যাওয়ার ঠিক আগেই কেউ ধরল ফোনটা। হ্যালো। গলা শুনে মনে হলো মাঝবয়সী। হ্যালো, আমি ধীমান চ্যাটার্জি বলছি। কে বলছেন? ধীমান চ্যাটার্জি, অভিনেতা।
একটু সময়ের অপেক্ষা। ফোনের ওপারে আধ মিনিটের বিরতি। বুঝলাম নিঃশ্বাস পড়ছে। আপনি কলকাতা থেকে বলছেন? অ্যাক্টর ধীমান চ্যাটার্জি? আগে হ্যাঁ, আমি সেই। ও, মানে কি ব্যাপার? মানে আমি না আপনার সুখের সমাপ্তি দেখেছি স্যার। অসাধারণ অসাধারণ। আমি আপনার অনেক সিনেমা দেখেছি, তবে সিরিয়ালটা সেরকম দেখা হয় না। বাড়িতে ইলেকট্রিক নেই তো। শেষ দেখলাম বিহঙ্গ। উফ, জাস্ট ভাবা যায় না। মানে আসলে এইরকম উচ্ছ্বাস, আবেগ আমার কাছে নতুন নয়। প্রায় সবাই এভাবেই রিয়্যাক্ট করে থাকে। ও সব আমার গা সওয়া হয়ে গেছে। প্রথম প্রথম রাস্তায় কেউ দুবার ঘুরে তাকালে বেজায় আনন্দ হতো। প্রায় যেচে অটোগ্রাফ দিতাম। আর এই অটোগ্রাফ দিতে গিয়েই একবার সেই মেয়েটার চোখে চোখ পড়েছিল। যাকে এখন আর আলাদা করে এসব উচ্ছ্বাস, আবেগ আমাকে কিছুই নাড়া দেয় না। আসলে আমি ওর উচ্ছ্বাসটা চলতে দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে খুব টায়ার্ড, তাই থামালাম। দেখুন, আমি অন্য একটা ব্যাপারে ফোন করেছি। ও হ্যাঁ, কি ব্যাপার? মানে আমি তো... আপনি বিভূতিনাথ পণ্ডা নামে কাউকে চেনেন? হ্যাঁ, আমার বাবা, মানে আমার বাবাই বিভূতিনাথ পণ্ডা। কেন বলুন তো? ওনাকে লাইনটা একবার দিন, ওনাকেই বলবো। 10 সেকেন্ডের বিরতি। তারপর ভদ্রলোক বললেন, বাবা এখন কারোর সঙ্গে দেখা করেন না। তাছাড়া এখন তো শুয়েও পড়েছেন। স্যার, আপনার কাজটা যদি একটু বলেন। মানে দেখুন, আমার বাবার একজন বাল্যবন্ধু ছিলেন রানাঘাটের কাছাকাছি, বা এই ধরুন তার আশেপাশে, মোস্ট প্রবাবলি হাবিবপুরে, আই গেস সোফার। তার নাম, ডাকনাম হলো বিভু। বাবা ওনাকে বিভুদা বলে ডাকতেন। সে প্রায় আজ থেকে 30 বছর। আচ্ছা, আপনার বাবার অন্য নাম কি কালো সোনা? এবার আমার চমকাবার পালা। হাত ফসকে ফোনটা পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম কোনো রকমে। আর তার সাথেই স্বস্তির একটা নিঃশ্বাস পড়ল। আমার বাবাকে কালো সোনা বলে এই পৃথিবীতে ডাকতেন একজনই, সে আমার না দেখা বিভূতিনাথ পণ্ডা, বাবার বিভুদা। তাহলে ফাইনালি পৌঁছে গেছি। দারুণ কাজ করেছে তো মৃদুল, সত্যি ওকে কিছু একটা দিয়ে দেব। পর মুহূর্তেই মনটা আবার কেমন যেন নেতিয়ে গেল। বাবার বাল্যবন্ধুর ছেলে, তার মানে আমারও বন্ধুস্থানীয়। দেখা হলে আবার তুই তোকারি করবে না তো, বা গায়ে ঘেঁষতে চাইবে না তো? কিন্তু সে ভাবনা সাময়িক। আমি ধীমান চ্যাটার্জি। আমাকে একবার দেখার জন্য কত উঁকি ঝুঁকি মারতে হয় লোককে। আমার ডেট আগামী মাস আষ্টেক অলরেডি বুকড। আর সেই আমি নিজে যাচ্ছি দেখা করতে। নেহাত বাবার কেস, তাই বাবা চাইলে আমি পায়ে হেঁটেও কাশ্মীর যেতে পারি। আমি মুখ খুললাম, ধরেছেন ঠিকই, কিন্তু আপনি? স্যার, আমি সোমনাথ পণ্ডা। বোঝো কাণ্ড, পণ্ডার ছেলে পণ্ডা হবে না তো কি রায়চৌধুরী হবে? এইসব লোক। আমার বাবা আপনার বাবার কথাও খুব বলতেন স্যার। বলতেন মানে? উনি কি তাহলে? আরে না, ওটা স্লিপ অফ টাং আর কি। সরি স্যার, আসলে বাবার এখন অনেক বয়স তো, প্রায় সবই ভুলে গেছেন। এখন আর আজকালকার কথাই মনে রাখতে পারেন না। যা কিছু বলেন সবই ওই 30-40 বছর আগেকার। আমি বহুবার বাবার মুখে কালো সোনা নামটা শুনেছি স্যার। আরও যে কত গল্প সে কি বলবো স্যার আপনাকে। আপনার বাবার ভালো নামটা তো জানি না স্যার, আর খুঁজে বের করার সামর্থ্যও নেই। তো কালো সোনা, সরি, আপনার বাবা এখন কেমন আছেন স্যার? ভালো। এক অচেনা মানুষের মুখ আমার বাবার এক বিস্মৃত প্রায় নাম ধরে ডাকছে, ভাবতেই কেমন একটা অস্বস্তি হচ্ছে। তাই বেশি বিহ্বল হওয়ার সুযোগ না দিয়ে বললাম, যাই হোক, দেখুন, আমি একবার দেখা করতে চাই। আমি আমার বাবাও থাকবে। আমি ফোনটা ম্যানেজারকে দিচ্ছি, ওকে রুট ডিরেকশনটা একটু ডিটেলসে বুঝিয়ে দিন।
সোমনাথকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা চালান করে দিলাম কামালকে। তারপর কামালের সঙ্গে কি কথা হলো তা শোনার খুব একটা ইচ্ছে আমার হলো না। এবার সত্যি শুয়ে পড়তে ইচ্ছে হলো। ইনোভার বাঁয়ের সিটটাকে একেবারে পেছন অবধি ঠেলে দিলাম। প্রায় লম্বা হয়ে পড়লাম। আমার বাবার আর একটা ইচ্ছে, কতদিন ধরে পুষে রাখা ইচ্ছে, অবশেষে পূরণ হতে চলেছে। কতদিন পর আবার চেনা হাত খুঁজে নিতে চাইবে চেনা হাত দুটোকে। তার বিভূতা খুঁজে নেবে তার কালো সোনাকে। ভাবতেই দারুণ লাগছে। হেমন্তবাবুর গলায় রবি ঠাকুরের সেই গানটা মনে পড়ল, পুরনো সেই দিনের কথা। হয়তো বয়সের সাথে সাথে যৌবনের স্মৃতি বিজড়িত সুউচ্চ দালান কোঠার পলেস্তারা খসে খসে পড়ে, তবু কোনো এক আষাঢ়ের বৃষ্টি চোবানো অপরাহ্নে কিংবা কোনো নিদাঘ ভাদ্রের দুপুরে অথবা শৈত্যপ্রবাহের আবহে মাখামাখি কোনো সন্ধ্যায় একেবারেই মন কেমন করে না, এ কথা বললে নিতান্তই মিথ্যে ভাষণ হবে। প্রথমে ভাবলাম বাবাকে ফোন করে সুখবরটা দিয়ে দিই। পরে ভাবলাম না, থাক, এটা সারপ্রাইজ হিসেবেই তোলা থাক। আগামী রবিবারই বেরিয়ে পড়ব। কামাল যখন পথের হদিশ জেনে গেছে তখন আমার আর চিন্তা নেই, ও ঠিক পৌঁছে দেবে। অবশ্য সবটাই হবে যদি বাবার শরীর ঠিক থাকে আর ঝড় বাদলা না আসে। এখন অবশ্য শীতের শেষ অথবা ফাল্গুনের শুরু, কিছু একটা হবে। এই বাংলা মাসের হিসেব টিসেব আমার আবার তেমন আসে না। ইংরেজিতে তো ফেব্রুয়ারি শেষ হতে চলল। এখন নিশ্চয়ই আচমকা বৃষ্টি নামবে না। বাপরে, বিভুদা নামক ভদ্রলোকটি এখনো বেঁচে আছেন। অবশ্য পুরনো দিনের ঘি খাওয়া লোক, এনারা সাধারণত দীর্ঘজীবী হন। বোঝাই যাচ্ছে এখনো তেমন রোগ টোগে ধরেনি, শুধু ভুলে যান এই যা। সে তো হতেই পারে, আমারই এই বয়সে কি সব কথা মনে থাকে? এটা সত্যি যে কামালের ডায়েরি আর কামাল নিজে জিন্দাবাদ। না হলে কোন দিন যে কোন এপিসোডের শুটিং, তাও আবার কোন স্টুডিওতে, এ মনে রাখাই দুষ্কর হতো আমার পক্ষে। স্যার, একটা ভয়েস ওভার আছে, নিয়ে রাখবেন? কামালের শব্দে চটক ভাঙল। তাই তো, কামাল কি আজকাল ডায়েরিও মুখস্থ করে রাখে নাকি? মনে পড়ে গেল মাতঙ্গিনী সিরিয়ালের একটা ভয়েস ওভার পেন্ডিং আছে এখনো, করি করেও হয়ে উঠছিল না। আমি অনেকবার সময়ের অভাবে গাড়িতে বাড়িতে নির্জন কফি বারে বসে ভয়েস ওভারের রেকর্ডিং করেছি মোবাইলে, তারপর সংশ্লিষ্ট মানুষটির মোবাইলে পাঠিয়ে দিয়েছি। যদিও এরকম করে ভয়েস ওভার দেওয়া বেআইনি, কারোরই করার নির্দেশ নেই, তবে আমার মতো কিছু মানুষের এক্ষেত্রে ছাড় আছে। আমি সেই জন্য গাড়িতেও সাউন্ডপ্রুফ গ্লাস বসিয়েছি। এরকম অনেক ব্যাপার ঘটে যা বাংলা সিরিয়ালের আম পাবলিক এই পেছনের খবর জানতেই পারে না। মোবাইলের রেকর্ডার অন করেছি কি করিনি, কামাল ডায়েরির পাতা মেলে ধরল পেছনে হাত ঘুরিয়ে। ব্যাটার কি পেছনেও চোখ আছে নাকি? একবার চোখ বুলিয়ে মনে করার চেষ্টা করলাম সিনটা কি ছিল। তারপর গলা খাঁকড়ে শুরু করলাম। তোমার কাছ থেকে এটা আশা করিনি সায়ন্তনী, বিশেষ করে কলেজ লাইফে। শনিবার 5টায় টিল দেওয়া ছিল। ঠিক বিকেল 5টার পর হাত কামড়াতে ইচ্ছে করল। ইস, কি গাধার মতো কাজ করেছি। সোমনাথের ফোন এসেছিল। আমি তখন শটে থাকার সময় আমার ফোন থাকে ভাইব্রেট মোডে। সেই সময় আমার সব ফোন কল ফ্লোরের বাইরে এসে ধরে কামাল। পরে ইম্পর্টেন্স বুঝে আমায় সব ফিরিস্তি দেয়, আজে বাজে কলের খবর দেয় না। শনিবার শট দিয়ে বাইরে আসার পর সবে কফির পেয়ালাটা হাতে তুলেছি, তখন কামাল বলল সোমনাথের কথা। ও বুঝে গেছে এই মুহূর্তে এই বিষয়টা আমার কাছে ভীষণ জরুরি। খবর পাওয়া মাত্রই আমি রিং ব্যাক করলাম। এক চান্সেই ধরল সোমনাথ। কিছুই না, কাল আসছি কিনা, আসলে কখন আসছি, এই সব আর কি। আর কিভাবে আসছি সেটা নিয়ে ওর মাথা ব্যথার কোনো প্রয়োজন ছিল না।
তবুও ভদ্রতার খাতিরে জানাতেই হলো। বলল ওর বাবা বাড়িতেই থাকবে। ফোনটা রাখার পরই আমার হাত কামড়ানোর ইচ্ছে হলো। হাউ ইডিয়েট আই অ্যাম! আমি কিনা আমার পার্সোনাল নাম্বার থেকে কথা বলে আসছি। সাধারণত এই ভুলটা আমি করি না। আমার আরেকটা নম্বর আছে, সেখান থেকেই তাৎক্ষণিক প্রয়োজনীয় কথা বলে সুইচ অফ করে দিই। এবার আর কি, কথায় কথায় ফোন করবে, গাঁ ঘরের 2-10টা মানুষকে বলবে গর্ব করে, আবার যদি তাদের মধ্যে কাউকে নম্বরটা বিতরণ করে দেয় তাহলে তো হয়েই গেল। আগে একবার এইরকম ভুলে কি ঝামেলা যে আমাকে পোহাতে হয়েছিল সে ভগবান আর কামালই জানে। যাকে, আবার যদি ফোন টোন করে তাহলে বেশ কড়া করে ঝেড়ে দিলেই চলবে। এই ভেবে একটু নিশ্চিন্ত বোধ করে বাড়ির পথ ধরলাম। যথারীতি কামালের নির্দেশনামা জারি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেরই মনে নেই। ঘোর কাটল ক্লাবের কাছে এসে কামালের হর্নে। যাক, এবার একটু রিল্যাক্স করা যাবে। আজ আর ওয়াইন টোয়াইন নেব না, 1 বোতল হালকা বিয়ার আর ফিশ চিপস হলেই হবে। কাল সকাল সকাল আবার বেরোতে হবে, তাই চেষ্টা করব বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। কথাটা ভাবতে বেশ লাগলো। আমি তো জানি যতই মদ খাই রাত 3টের আগে ঘুম বাবাজি আমার চোখে আসছে না। অবশ্য যত রাতই হোক না কেন, ঘুম আমার ঠিক সকাল 6টাতেই ভাঙে। মাত্র 3 ঘন্টার ঘুমে কি আর হয় স্যার? কতদিন কামাল বলেছে আমি জানি, কিন্তু কি করব? তাই মাঝে মাঝে শটে অফ দিলে গাড়িতে এসে একটু ঘুমিয়ে নিই। আর অবাক করার কথা হচ্ছে, গাড়িতে শুলেই আমি ঘুমিয়ে পড়ি। ভাবছি এবার থেকে রাতের ঘুমটাও গাড়িতেই সারব। অবশ্য তাতে কামালের ঘুমের 12টা বাজবে। পরদিন বেলা 12টার মধ্যেই লাঞ্চ সার্ভ করা হয়েছিল। দুপুর 1:30 নাগাদ গাড়িতে ওঠাই স্টক বাবার অনেক উৎসাহ। থেকে থেকেই খালি জানতে চাইছেন কোথায় যাচ্ছি আমরা। আমি এটা ওটা বলে পাশ কাটাচ্ছি, আর বাবারও উত্তেজনা বাড়ছে। কারণ বাবা জানেন আর যাই হোক আমি শুটিংয়ে যাচ্ছি না, কারণ আমার মেকআপ বাক্স, ড্রেস এসব কিছুই নেই সঙ্গে। তার মানে ঘুরতে যাওয়া হচ্ছে, কিন্তু কোথায়? আগে অবশ্য আমি বাবাকে না বলে কোথাও নিয়ে যাইনি। উত্তেজনা যে আমারও একেবারে হচ্ছে না তা নয়, তবে অন্যমনস্ক থাকার অভিনয় করে যাচ্ছি। আর যাই হোক, এই কাজটা আমার পক্ষে জলভাত। জগতে একমাত্র বাবার সঙ্গে আমি অভিনয় করি না, আর কখনো মিথ্যে কথাও বলি না। মনকে প্রবোধ দিলাম এই সাসপেন্সটা তো বাবার আনন্দের জন্যই, অতএব মাফ। আমি আর বাবা সেই বাবার ছোটবেলার গল্পই করছি। অবশ্য করছি বলাটা ভুল, শুনছি বেশি। একমাত্র কামাল নিশ্চুপ, শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে সে। পেছন থেকে মনে হচ্ছে একটা রোবট গাড়ি চালাচ্ছে। গাড়ি হু হু করে উড়ে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। প্রথমত রবিবার, তার উপরে দুপুর, তার উপরে কামালের হাতে স্টিয়ারিং। সুতরাং 3 জন পথচারী, একটা চায়ের দোকানি, একজন রিক্সাওয়ালা, একটা গ্রাম্য বুড়ো, এদেরকে জিজ্ঞেস করে করে সব মিলিয়ে গন্তব্যে পৌঁছতে ঘণ্টা 2-এর বেশি সময় লাগলো না। এদিকটা মফস্বল এলাকা, দোকানপাট তেমন একটা ভালো নেই। রাস্তা পিচের হলেও মাঝে মধ্যে খোয়া উঠে হাড়গোড় বেরিয়ে পড়েছে। একমাত্র ভরসা আমার গাড়ির শক অ্যাবজর্ভারটা ফার্স্ট ক্লাস, তাই ঝাঁকুনি সেরকম নেই বললেই চলে। মাঝে একবার কামাল চা খেতে নেমেছিল, যদিও চায়ের ভাঁড়টা নিয়েই কামাল আবার গাড়ির সামনে, ও আমাকে একদম চোখের আড়াল হতে দেয় না। আমার আর বাবার জন্য নেপালি ছোকরাটা বাড়ি থেকেই ফ্লাস্কে দার্জিলিং টি আর কেক বানিয়ে দিয়েছিল। আমরা গাড়িতেই খেলাম। বাবার যদিও খুব ইচ্ছে ছিল রাস্তায় দাঁড়িয়ে লোকাল চা খাবেন, কিন্তু আমি যে নামতে পারবো না, গড়বড় হয়ে যেতে পারে যে কোনো সময়। আর মিডিয়া কোথায় নেই, মফস্বলে চায়ের দোকানে ধীমান চ্যাটার্জি। পরিষ্কার এইরকম একটা হেডার বেশ ওজনদার পয়েন্টে দেখতে পাচ্ছিলাম কালকের বহুল প্রচারিত দৈনিকে। তাছাড়া বাবার ক্ষেত্রে হাইজিনের ব্যাপারটাও তো ভাবতে হবে, তাই না? শেষমেশ ডান দিক বাঁ দিক দুলতে দুলতে আমার ইনোভা যখন থামল,
তখন আমার রোলেক্স জানান দিচ্ছে বিকেল 3:30, আর যেখানে থামলো সেটা মেরে কেটে কাঠা 2 ওপর একটা বাড়ি। যদিও বাড়ি ঠিক বলা যায় কিনা ভাবছিলাম, মনে হচ্ছে যেন সিরিয়ালের জন্য বানানো একটা ঝোপড়পট্টি মার্কা পোড়ো বাড়ি, এবং অত্যন্ত বাজে হাতের কাজ। একটু ধাক্কা দিলেই পুরো বাড়িটা যেন চাল সমেত একেবারে ধরণী তলে। আক্ষরিক অর্থে কিছু বাঁশ টাস দিয়ে ঠেক দিয়ে দাঁড় করিয়ে রাখা রয়েছে। চালাঘরখানা খুব বেশি হলে 1 কাঠায়, বাকিটা একসময় বোধ হয় শখের বাগান টাগান করার চেষ্টা হয়েছিল, এখন তার হতশ্রী অবস্থা। এটাই কি তবে বাবার সেই বিভুদার বাড়ি? এতটা খারাপ ইমপ্রেশন আশা করিনি। দেখলাম বাবা এক দৃষ্টিতে চোখ কুঁচকে তাকিয়ে আছেন বাড়িটার দিকে। বাবার চোখটা নিশ্চয়ই আরো খারাপ হয়েছে। এবার কলকাতায় ফিরে গ্লুকোমা স্পেশালিস্ট ডক্টর রামকৃষ্ণনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। জিজ্ঞেস করলাম, দেখো তো, এটাই কি সেই বাড়ি? বিভূতার বাড়ি? মাই গড, তুই এভাবে এখানে চিনলি কি করে? হঠাৎ করে বাবা ভীষণ গম্ভীর হয়ে গেছেন। নিশ্চয়ই একসময় এই বাড়ি বেশ জমজমাট ছিল। ওই ছোট্ট উঠোনে আমার ছোট্ট বাবা ঘুরে ঘুরে বেড়াতেন। সময় কিভাবে যেন চলে যায়, তাই না? মনটা উদাসীন হতে হতে দমে গেল। এর ভেতরে বাবাকে নিয়ে যাওয়া ঠিক হবে কি? যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এইসব ভাবনার ফাঁকেই কামাল পৌঁছে গেছে দরজায়। কলিং বেলের প্রশ্নই হাস্যকর। দরজায় টোকা দিচ্ছে কামাল। কালো কাচের এপার থেকে বসেই সব দেখতে পাচ্ছি। বার সাথে টোকা দেওয়ার পর অতি ধীরে দরজা খুলে গেল। ভেতর থেকে এক ছায়ামূর্তি দরজার সামনে অবয়ব ধারণ করল। আমি দেখলাম এক দীর্ঘকায়, তা প্রায় 5 ফিট 10-11 তো হবেই, অতি বৃদ্ধ মানুষ হালকা ঝুঁকে দরজা ধরে দাঁড়িয়ে আছেন। কামাল কি একটা জিজ্ঞেস করল তাকে, তারপর পেছন ফিরল। আমি ওর চোখে ইতিবাচক ইশারা দেখতে পেলাম। আর বসে থাকা যায় না, নেমে এলাম আমি। যা দেখছি বয়স 90-এর নিচে তো কোনোভাবেই নয়। আমার অভিজ্ঞ চোখ, জরা সারা মুখে হাতে তার করাত চালিয়েছে নির্মমভাবে। চোখে ঝাপসা কাঁচের চশমা, পরনে অত্যাধিক পরিষ্কার করার জন্য অথবা দীর্ঘ ব্যবহারে জীর্ণ হয়ে যাওয়া একটা ফতুয়া, গলায় মাফলার জড়ানো এবং নিম্নাঙ্গেও ঊর্ধ্বাঙ্গের সাথে তাল মিলিয়ে পরিচ্ছদ, পায়ে মোজা, ঘরের মধ্যেও মোজা। কি জানি, ঠান্ডার ধাতটাত আছে হয়তো, তাই। যাই হোক, সারা মুখময় রবি ঠাকুরের কায়দায় সাদা দাড়ি, মাথার চুল সব সাদা হলেও এখনো সংখ্যায় তা প্রচুর। অনেকের এমন হয়, চুল পাকে কিন্তু খুব একটা ঝরে যায় না। আমার দিদিমার তো মৃত্যুর আগেও সব চুল কাঁচা ছিল, আমি নিজে চোখে দেখেছি। পায়ে হাত দিয়ে প্রণাম করব ইতস্তত করছি, এমন সময় উনি বললেন, থাক থাক, আমি বিভূতিনাথ। আমার ছেলে তোমাদের আসার কথা বলেছিল। কই, তোমার বাবাকে ডাকো। আমার কালো সোনা কই? হ্যাঁ, আর থাক, আমায় প্রণাম করতে হবে না। আমি প্রণাম নিই না। ভাবলাম বাঁচালে বাবা। মোটেই ওই ময়লা একটা মানুষের পায়ে হাত দিতে আমার ইচ্ছে করছিল না। আর্সেনিক না কি সব ছোঁয়াচে রোগ টোগ ছড়াচ্ছে গাঁগঞ্জে। তবু ভালো পায়ে মোজা,
তবে ও মোজার যা হাল, শতচ্ছিন্ন একেবারে। কতকাল যে সোপ সোডার মুখ দেখেনি কে জানে। তবু আমিও ধীমান চ্যাটার্জি প্রণাম করতে না পেরে যার পর নাই কষ্ট পাচ্ছি এমন একটা মুখ বানাতে কি আর সময় লাগে। বললাম, বাবাকে আনছি, আপনি দাঁড়ান, তারপর যা হয় আর কি। দুই বুড়োয় বেশ খোশ গল্প জমে উঠল। বাবা প্রথমে আপনি আপনি করছিলেন, আর বিভুদাও তুমি তুমিতেই কথা সারছিলেন টুকটাক। আমি বলে উঠলাম, আচ্ছা তুমি আপনি আপনি করে কথা বলছো কেন বাবা? তাতে দুজনেই স্মিত হেসে উঠলেন। আচ্ছা আপনার ছেলে কোথায়, মানে যে আমাকে ফোন করেছিল? কে? সোমু? ও একটু বাইরে বেরিয়েছে বাবা, ওই একটু সামান্য জল খাবার। এই সেরেছে, সোমনাথ আবার আদরের আদিক্ষেতায় ওইসব চপ ফুলুরি টুলুরি না এনে হাজির করে। ওসব তো আমি মুখে তুলবই না, বাবাকেও খেতে দেব না। আসার পথে দেখেছি ওই গলির মোড়ে একটা চপের চালাঘর আর ওই একটা মাছি ভনমনে মিষ্টির দোকান আছে। নেহাত যদি এনেও ফেলে কোনোভাবে কাটাতে হবে। তা তুমি বাবা কি করো? চমক ভাঙল বিভূতিনাথের কথায়। আমার ছেলেটার তো কিছুই হলো না। আগে ওই টিভিতে অভিনয় করি, ওই সামান্য টুকটাক আর কি। বেশ বাবা বেশ, যা ইচ্ছে করো, খুশি থাকলেই হলো। যাক, এটা ভেবে ভালো লাগলো। জানি না এই ঐতিহাসিক বাড়ির কল্যাণেই কিনা এই বিভূতিনাথ মানুষটা আমায় চেনেন না। তার মানে ইনি টিভি দেখেন না। সিনেমাতেও হয়তো স্মৃতি ওই যমুনা বড়ুয়াতেই আটকে আছে। আসলে যেখানে যাই সবাই চিনে ফেলে। প্রথম প্রথম দিব্যি এনজয় করতাম, কিন্তু এখন খুব বিরক্ত লাগে। আমার এক বন্ধু মার্চেন্ট জাহাজের ক্যাপ্টেন ডেভিড, সে বলে, মাংস আর ভালো লাগে না রে ভাই। জাহাজে দিনের পর দিন রাতের পর রাত খালি টিন্ড ফ্লেশ, ক্যান্ড ফুড আর ড্রাই ফ্রুটস এইসব খেয়ে খেয়ে মুখে হাজা ধরে গেল মাইরি। 6 মাসে 8 মাসে যখন বাড়ি ফিরি খালি শুক্তো, পুঁটি মাছের ঝাল, ধোকার ডালনা, কচুর শাক, কচুর লতি, এঁচড় এইসব খুঁজি আর গোগ্রাসে খাই। চাকরিতে জয়েন করার আগে এসব ছুঁয়েও দেখতাম না, বুঝলি? হ্যাঁ, যা বলছিলাম আর কি, লোকের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার কোনো উপায়ই এখন আর নেই। এমনকি শহরের দামি রেস্তোরাঁয় মাঝরাতে গিয়েও দেখেছি সে পথ নেই। তা বাপু চিনেছিস যখন ঠিক আছে, তা না দেখা মাত্রই কাছাকাছি এসে বলতে শুরু করবে, আপনি না অমুক বইতে তমুক ক্যারেক্টারটা একদম জমিয়ে দিয়েছেন। তা জমাতে না পারলে কি প্রোডাকশন হাউস আমাকে এমনি এমনি ডাকবে? কে কাকে বোঝায়। কেউ কেউ তো আবার এর পরের এপিসোডে কি হবে তাও জানতে চায়। বোঝো ঠেলা, আমি কি চাই জানি? এখন কোন সিরিয়ালে কততম এপিসোড চলছে তা আমি নিজেই জানি না। নিজের অভিনয় দেখার সময় কোথায়? সেই সময় তো নতুন কোনো চরিত্রের দাবিতে হাজার হাজার ওয়াটের আলোর সামনে চড়া মেকআপে অ্যাকশন বলার অপেক্ষায় কান খাড়া করে দাঁড়িয়ে আছি। একবার ফ্লোরে এসে দাঁড়াও না বাপথন, তোমার একেবারে বিরিয়ানি হয়ে যাবে। অবশ্য তেমন তেমন মোহধরানো চোখের মহিলা এসে প্রশ্ন করলে কিছু প্রশ্নের জবাব দিই একটু গাঢ় প্রেমিক প্রেমিক কণ্ঠে, তারপর ফুটিয়ে দিই। আমার দিকে একবার তাকিয়ে নিয়ে ভদ্রলোক বললেন, হ্যাঁ রে সোনা, তোর মনে আছে সেই ছাগল ধাওয়ানোর ব্যাপারটা? হ্যাঁ, একবার এক ছাগলকে তোমার বাবা ধাওয়া করেছিল। এদিকে ছাগল ভেবেছে সামান্য মনুষ্যপুঙ্গব, মোল্লার দৌড়ার কত দূর হবে, ছাগলও দৌড়োয়, তোমার বাবাও দৌড়োয়। তখন তো বেশ ছিপছিপে ছিল,
এখন তো দেখছি কালো সোনা বেশ নোয়া পাতি মার্কা বড়ি করেছ, হ্যাঁ? তো আমিও হালকা দৌড়চ্ছি, ছাগলের জন্য নয়, তোমার তোমার বাবার জন্য। তখন তো এদিকটা আজকের মতো ছিল না, চারিদিকে বাঁশ বন আর বাধা। পথ হারিয়ে ফেলবে বলে ভয় পাচ্ছিলাম আর কি। এদিকে ছাগল তো দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেল। তোমার বাবা দেখি কিছুতেই হাঁপায় না, শেষে ছাগলটাই রনে ভঙ্গ দিয়ে শুয়ে পড়ল। তোমার মনে আছে বিভুদা, সেই সাইকেলের সামনে মেয়েটা? কোনটা বলতো? আরে সেই যে গো, মোল্লা পাড়ার গলিতে। আরে সেই যে আমি তোমার সাইকেলটা চালাচ্ছি, পেছনের কেরিয়ারে তুমি। তখন নতুন নতুন সাইকেল চালাতে শিখেছি। সামনে একটা মেয়ে আসছে কোমরে মাটির কলসি নিয়ে। আমি টাল সামলাতে না পেরে মারলাম ব্রেক, আমরা দুজনেই পড়লাম। আর মেয়েটা সেও ভয়ে গড়িয়ে গেল পাশের নিচু জমিতে। ওর কলসি ভেঙে সব জল থই থই হয়ে গেল। মেয়েটা ভিজে কেঁদে একসা। আর মনে আছে হাঁটুর উপরে কাপড় সরে। বাবা চুপ করে গেলেন। সম্ভবত আমি সামনে আছি সেই জন্য। মনে পড়েছে। কি কাণ্ড! ভদ্রলোকের হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। স্মৃতি বোধ হয় এইবার সহায় হলো না। নেহাতি মামুলি গল্প, ছোটবেলায় এরকম কতই না হয়। সামান্য পেয়ারা চুরি করে খাওয়া বা বয়স সন্ধিক্ষণে কোনো মেয়ের হাঁটু দেখে ফেলা, সে সবই এক একটা স্মৃতি হয়ে যায়। পরে সেই সব কথা মনে পড়লে ভালো লাগে, হাসি পায়, কাউকে কাউকে বলতেও ইচ্ছে করে। আমি ঘরের মধ্যে চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম একটু। অন্ধকারটা অনেকটা চোখ সয়ে এসেছে। ওদিকে বোধহয় আর একটা কামরা আছে, একটা পর্দা ঝুলছে দেখলাম। এপাশটায় একটা তক্তপোষ আর একটা মশারি এক কোনায় ঝুলছে। এছাড়া একটা লণ্ঠন, কিছু সাংসারিক টুকিটাকি আর চটা ওঠা দেওয়ালে টাঙানো একটা সাদা কালো ছবি, ফটোগ্রাফ। আবছা মনে হল রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। থিয়েটার করার সুবাদে এনাকে আমি চিনি। দু একবার নান্দিকারের অফিসেও দেখা হয়েছিল, সৌজন্য সাক্ষাৎকার। কিন্তু রুদ্রবাবুর ছবি এখানে কেন? দেখা হলে সোমনাথকে জিজ্ঞেস করতে হবে। আর ছেলেটাও তেমনি, গেল যে গেলই, তবু ভালো যেন খালি হাতেই ফিরে আসে। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি বরং বাইরেটায় আছি। বাইরে বেরিয়ে এলাম। তা না হলে হয়তো কখনো বাবাকে, কখনো বিভূতিবাবুকে মাঝপথে থেমে যেতে হবে। রানাঘাট একটা আধা শহর, হয়তো আজকাল আর মফস্বল বলা যায় না। স্টেশনের বাইরে বেশ কিছু ভালো হোটেল দেখেছি। বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। ঘরের ভেতরটায় কেমন যেন একটা দম বন্ধ করা একটা গন্ধ, খুব চেনা গন্ধ। গন্ধটা আগেও কোথায় যেন পেয়েছি, মনে করতে পারছি না কিছুতেই। এটা কোনো ফুলের গন্ধ নয়, আবার কোনো বাজে গন্ধও নয় যে ভাববো কোথাও ইঁদুর মরেছে।
একটু অদ্ভুত ধরনের। যাকে এখন শীতকাল শেষের পথে, বসন্ত বোধহয় আসছে। আচ্ছা, ওটা কি গাছ? পলাশ। পলাশ নাকি লাল হয়, দেখা হয়নি অনেকদিন। বছর সাতেক আগে শীতে একবার গিয়েছিলাম শান্তিনিকেতনে ছবির শুটিংয়ে। আরে সেইবারেই না মিতালি মাঝরাতে ভূতের ভয় পেয়ে আমার ঘরের কড়া নেড়েছিল। তারপরে যাকে বেশ মিষ্টি একটা গন্ধ আসছে, কোনো ফুল টুলের গন্ধ নাকি। সেই মুহূর্তেই আমার হাত কামড়াতে ইচ্ছে করল। মিষ্টি! ইস, কি গাঢ়ল আমি। প্রথমবার কারো বাড়িতে আসছি আর এক প্যাকেট মিষ্টি আনলাম না। ছি 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 ছি। বাবার না হয় বয়স হয়েছে, আর তাছাড়া আমিও কিছু বলিনি কোথায় নিয়ে যাচ্ছি। কি করলাম এটা আমি? অথচ দুদিন আগেও ভেবেছি যাওয়ার পথে বলরাম মল্লিক কিংবা পুঁটিরাম থেকে 100-4 টাকার মিষ্টি তুলে নেব, আর কামালকে দিয়ে একটা ভিনসেন্ট ধুতি চাদর এসব আনিয়ে রাখবো। সব ভুলে মেরে দিলাম। আসলে সপ্তাহান্তে বা মাসান্তে পেমেন্টের চেক নিয়ে নিয়ে স্বভাবটাই খালি নেওয়ার হয়ে গেছে। ক্যাশ কাইন্ডে কালোয় সাদায় নিতে নিতে দিতে শেখার অভ্যেসটা ক্রমশ ভুলে যাচ্ছি। বিভূতিনাথ কি ভাবলেন কে জানে। বাবাও হয়তো থতমত খেয়ে গেছেন, হয়তো ভাবতেই পারেননি একেবারে তার বিভুদার বাড়ি এনে হাজির করব তাকে। এখন কি করব সেটাই ভাবছি। এখানে ভালো মিষ্টি বা কাপড় পাওয়া যাবে কি? সে আশা ক্ষীণ। কামালকে একবার পাঠিয়ে দেব। তাছাড়া বাড়িতে পা দেওয়ার আধ ঘন্টা পরে কিছু এনে হাজির করলে ব্যাপারটা খারাপ দেখাবে। পরক্ষণেই মন থেকে ভাবনাটাকে সরিয়ে দিলাম। যাকে যাক, যা হবার হয়ে গেছে। যাওয়ার সময় ওর ছেলের হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিলেই হবে। নিজের মনেই যুক্তি দাঁড় করালাম, এদের যা অবস্থা দেখলাম, টেবিলে 400 টাকার মিষ্টি রাখার বদলে সেই টাকা হাতে দিলে বেশি উপকার হবে। না, এবার একটু শান্তি শান্তি লাগছে। আশেপাশে কোথাও একটা মুড়ি ভাজছে, বেশ গন্ধ পাওয়া যাচ্ছে। এবার উঠতে হয়। ঘণ্টাখানেক পার হয়ে গেছে। বাবাকে তাড়া দিতে হবে, এরপর সন্ধে নামবে। আজকাল দিনকাল খুব একটা ভালো না। হঠাৎ খেয়াল হলো আমি বাইরে দাঁড়িয়ে। এই রে, কেউ দেখে টেকে ফেলেনি তো? গাঁ ঘরে আজকাল সিরিয়াল বেশ রমরমিয়ে চলে। শুধু তো সিরিয়াল দেখে না, সিরিয়াল খায়। একবার একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম, বেশ জমিয়ে দিয়েছিলাম কাল্লু চরিত্রটা। এর পরপরই গেছি বাঁকড়াহাট, বড় কাছারির দিকে। গাড়ির কাঁচ নামানো, হাওয়াটা বেশ লাগছিল। হঠাৎ একটা অশ্রাব্য গালি উড়ে এলো। কামাল গাড়ির কালো কাঁচটা তুলে দিতেই বুঝলাম ওটা আমার জন্যই বরাদ্দ ছিল। গতকালের এপিসোডে বোধহয় ওই মোলেস্টেশনের সিনটা ছিল। ছুটন্ত গাড়িতেও তাই চিনে ফেলেছে। ভাবলাম ইটফিট মারেনি এই ভাগ্য, আর গাড়ি থেকে নামলে বোধহয় আমাকেই মোলেস্ট করে ছাড়ত। ওসব পরে মন্দ লাগেনি, মানে গালাগালটার কথা বলছি না। এমন একটা চরিত্রে আমাকে লোকে ঘৃণা করছে, তার মানে আমি অভিনয়টা মন্দ করছি না। আমি আবার ঘরে ঢুকলাম। বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা, এবার যে উঠতে হবে। হ্যাঁ, এখনই? হ্যাঁ, সন্ধে নেমে আসছে। আমার আবার ক্লাবে একটা কাজ আছে আজ। তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে ওখানে যাব, একটা ইন্টারভিউ নিতে আসবে। কথাটা মিথ্যে নয়, আমি বাবাকে মিথ্যে বলি না। একটা নামী কাগজের দপ্তর থেকে রিপোর্টার আসছে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে। মেয়েটাকে আমি চিনি, আর একবার এসেছিল অন্য কোনো পত্রিকার থেকে। পরে চাকরিটা চেঞ্জ করেছে, এক ডাল থেকে আরেক ডাল, যেখানে বেটার পাওয়া যায় আর কি। নিজের মনেই একচোট হেসে নিলাম। তবে আজকে শুধু ইন্টারভিউ নয়, একটু
হুইস্কিও পান করতে হবে। দেখা যাক, আগে তো এখান থেকে মুক্তি পাই। এখনই উঠবে বাবা? আর একটু বসলে হতো না? সময়টা এসে যেত, ওর সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতাম। আসলে আমি ভাবলাম তোমরা সকাল সকাল আসবে। আবার কবে দেখা হবে সোনার সাথে কে জানে, কত কথা যে জমে আছে। তোকে তোকে কোথায় কোথায় না খুঁজেছি রে কালো সোনা। দেখ দেখ, খুঁজতে খুঁজতেই কত বুড়ো হয়ে গেলাম। শেষে তুই আমাকে খুঁজে বের করলি। আমি না বিভুদা, আমার ছেলে তোমায় ট্রেস করেছে। ওই হ্যাঁ, কি হলো? যাকে আবার পারলে এসো বাবা। হ্যাঁ, ও ভালো কথা। তোমার নামটাই তো জানা হলো না বাবা। আমি ধীমান চ্যাটার্জি। আমার গলায় সেই গরিমা ঠাসাঠাসি ভঙ্গিটা আবার এসে যাচ্ছিল। সামলে নিলাম। এনার সামনে অন্তত ইগো মাখামাখি গর্ব দেখিয়ে লাভ নেই। আমরা বাইরে এসে দাঁড়ালাম। যাওয়ার সময় প্রণাম করার একটু ইচ্ছে যে হয়নি তা নয়, তবে উনি যখন প্রণাম নেনই না, তখন আর কি করা যাবে। আজ এনার জন্যই বাবাকে বেশ তরতাজা লাগছে। ব্যাটার ছেলে সোমনাথ এলে জেনে নেওয়া যেত এখানে জমি টমি খালি আছে কিনা। থাকলে কাঠা 10 কিনে রাখা যেত। একটা বাড়িও তুলে ফেলতাম, আর মাঝে মধ্যে এসে মাইন্ডটাও একটু ফ্রেশ করে নেওয়া যেত, আমারও সাথে বাবারও। আবার এসো ধীমান। হ্যাঁ, আবার আবার আসিস না। ভালো থাকিস, শরীরের যত্ন নিস। হ্যাঁ, সুগার থাকলে ওটা অন্তত মাসে একবার চেক করাস। যা যা, আর বাইরে দাঁড়াতে হবে না। যা, একটু পরেই আবার ওষ পড়তে শুরু করে দেবে তো। তুই তো এখন আবার এসবে অভ্যস্ত নস। ধীমান, বলছিলাম কি, ওকে গাড়িতে তুলে দাও। হ্যাঁ, তুলে দাও বাবা। আমিও বেশিক্ষণ বাইরে থাকতে চাইছিলাম না। কামালও অস্থির হয়ে উঠেছে। গাড়ির দরজা খুলে দাঁড়িয়েই আছে পাথরের মূর্তির মতো। বাবাকে তুলে দিলাম। চোখের কোণটা কি একটু চিকচিক করছে, হলেও অবশ্য অবাক হওয়ার কিছু নয়। এতদিন পরে হৃদয়ের হারানো এক টুকরোর সাথে আবার জুড়ে যাওয়া সবারই ভাগ্য হয় না। আমারও সামান্য হলেও বিশেষ কিছু বন্ধু ছিল, নাম মনে নেই, আর তারা কোথায় আছে তাও জানি না। আর মনে থাকলেও আমার তো ছেলেপিলে কেউ নেই যে আজকের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। আসলে জীবনে পেছনে ফিরে তাকানোর ডাক আসে অনেকবার, বারবার আসে, অমোঘ নিয়তির মতো আসে, নিশির ডাকের মতো আসে, কিন্তু তাকাতে নেই। তাকালে আনন্দ পাওয়া যায় ঢের, কিন্তু কষ্ট তার চেয়েও ঢের ঢের বেশি। আর একবার পেছনে ফিরে তাকালে বারবার তাকাতে ইচ্ছে করবে, খানিকটা নারীর নেশার মতো, প্রথম দেহ মিলনের মতো, এবং তখন সামনের দিকে এক হাত টানবে এগো, আর পেছন টানবে ফিরে চ করে।
আর তোমার অবস্থা হবে তখন ত্রিশঙ্কুর মতো। এ কথা আমার নয়, আমার অভিনয় জীবনের দীক্ষাগুরু অর্ধেন্দু নারায়ণ হালদার মশাইয়ের। তার কথা আমি বেদ বাক্যের মতো মেনে এসেছি, এখনো মানি। তাই আজও পেছন ফিরে আমি তাকাই না, না হলে আমার ঘরের 4টে তাক অজস্র মানপত্র আর পুরস্কারের মেডলে ভরে উঠত না। ভাবছি এবার এগুলোর জন্য আলাদা একটা ঘর করতে হবে আমাকে। আর এই বিষয়ে ইন্টেরিয়র ডিজাইনার মালবিকা পাল চৌধুরীর সঙ্গে কথাও হয়ে গিয়েছে প্রাথমিক স্তরে। বাবাকে উঠিয়ে দিয়ে আমিও উঠছি, হঠাৎ মনে পড়ল এই যা, আবার ভুলে যাচ্ছিলাম। বিভূতিনাথ তখন ঘরে ঢুকে দরজা সামান্য ফাঁক করে দেখছেন আমাদের। আহা, আবার কবে দেখা হবে কে জানে। এ দেখা তো সমুদ্রের তৃষ্ণা পুকুরের জলে মেটানোর মতো হলো। আমি নেমে দাঁড়ালাম, পেছনের পার্সে হাতটা চলে গেল। পার্সটা হাতে নিয়েই এগিয়ে চললাম বিভূতিনাথের দিকে। উনি দরজাটা খুলে দিলেন, যেন আমাকে কিছু বলতে চাইলেন। একবার আমার মাথার পেছন দিয়ে গাড়ির ভেতরে আসীন বাবাকেও দেখলেন। আমি দ্বিরুক্তি না করে 5টা 100 টাকার কড়কড়ে নোট ওনার হাতে দিয়ে সবে বলতে যাচ্ছি, দেখুন যদি কিছু মনে না করেন, আসলে বাবা মানে আমরা তো হাতে করে কিছু নিয়ে আসার সুযোগ। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বৃদ্ধ আমার কবজিটা চেপে ধরলেন। অনুভব করলাম বেশ জোর তার গায়ে। আমার এত টাকা চাই না স্যার, আমার নিজের জন্য তো নয়। শুধু যদি এই ধরা চূড়োগুলোর দামটা, তা ধরুন সব মিলিয়ে ওই 270 টাকা হয়েছে স্যার, আমাকে মিটিয়ে দিতে হবে তো। আরও হয়তো কিছু বলছিলেন, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছিল না। কি বলছেন কি বিভূতিনাথ? আমাকে স্যার কেন বলছেন? ধরা চূড়ো 270 টাকা, এসবের মানে কি? আর কিছু না বলে আমার হাত ধরে ওই পর্দা টানা ঘরে টেনে নিয়ে গেলেন আমায়। দেখালেন দেওয়ালে টাঙানো একটা বাঁধানো ফটোর দিকে। আমি তাকালাম, এ কি, এ তো বিভূতিনাথেরই ফটো। গলায় কবেকার বাঁশি মালা ঝুলছে। আমি কি ভূত প্রেতের পাল্লায় পড়লাম নাকি? আসলে জীবনে এত অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়েছি যে নার্ভ আমার এমনিতেই স্ট্রং। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। পাশে তাকিয়ে দেখি বিভূতিনাথ আস্তে আস্তে ততক্ষণে খুলে ফেলেছে তার সাদা চুল, নকল দাড়ি, পায়ের মোজা, মুখের ওপর থেকে রিঙ্কলের লেয়ার। অভিনেতা হওয়ার সুবাদে এসব আমার খুবই চেনা, কিন্তু যে মানুষটা বেরিয়ে এলো এ তো বিভূতিনাথ নয়। অনেকটা বয়স কম, তবে বিভূতিনাথের সঙ্গে মুখের আদলে মিল আছে। আমার হতবাক ঠোঁট অবশেষে কথাটা না বলে পারল না। আপনি কে? স্যার আমি সোমনাথ। সোমনাথ? তুমি বিভূতিনাথের ছেলে সোমনাথ? হ্যাঁ স্যার, আমার সঙ্গেই আপনার কথা হয়েছে। এসবের মানে কি সোমনাথ? বলছি স্যার, মানে আমার বাবা মারা গেছেন প্রায় 11 বছর আগে। জানেন, বাবাকে আমি ভীষণ ভালোবাসতাম। বাবার জন্য আমি সব কিছু করতে পারতাম। বাবার মুখে আপনার বাবার কথা অনেক শুনতাম, অনেক গল্প অনেকবার করে শোনাতেন আমাকে। শুনে শুনে প্রায় সব গল্পই মুখস্থ হয়ে গেছিল। শুধু ওই মেয়েটার পড়ে যাওয়ার গল্পটা আমাকে কোনোদিন বলেননি স্যার। হয়তো লজ্জায় বা হয়তো ভুলে গিয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারিনি। বাবার ক্যান্সার হয়েছিল তো, এই গলায় কথা বলতে পারতেন না। শুধু চোখ দিয়ে জল গড়ালে বুঝতাম দুজন মানুষকে তিনি খুঁজছেন। একজন আমার মা, যে আমার 3 বছর বয়সে বাবাকে ছেড়ে চলে গেছেন অন্য মানুষের হাত ধরে।
আর একজন তার প্রাণপ্রিয় কালো সোনা, যাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। আমি একজন শখের অভিনেতা স্যার, থিয়েটার করি, যা পাই তাতে আমার কোনো রকমে চলে যাচ্ছিল, কিন্তু আর চলে না স্যার। জিনিসপত্রের যা দাম বাড়ছে হু করে, রোজগার কমে আসছে। এখন তো গ্রামের থিয়েটার খুব কম লোকে দেখে, ঘরে ঘরে টিভি সিরিয়াল, আর থিয়েটার চলে যাচ্ছে শহরে। তাই সেদিন যখন আপনার ফোন এলো, আমি হাতে চাঁদ পেলাম স্যার। প্রথমত আপনার বাবাকে শেষ আনন্দটুকু দিতে পারবো, কারণ উনি যদি জানতেন আমার বাবা মারা গেছেন তাহলে দারুণ শখ পেতেন। দ্বিতীয়ত আপনাকে আমার অভিনয় দক্ষতাটা দেখাতে পারবো। আশা করি আপনার বাবাকে আমি তার হারিয়ে যাওয়া বিভুদাকে ফিরিয়ে দিতে পেরেছি। কেমন পারলাম সেটা আপনার চাইতে ভালো কেউ বলতে পারবে না স্যার। স্যার, আমার টাকা চাই না। যদি কলকাতায় একটা চান্স দেন, যা খুশি, আমার তো কেউ নেই, চলে যাব স্যার। একটু দেখবেন স্যার, একটা সুযোগ। নিমেষে মনে পড়ল বিভূতিবাবুর মাটির কলসি নিয়ে মেয়েটির পড়ে যাওয়ার কথা না মনে পড়া, ঘরের দেওয়ালে রুদ্রপ্রসাদবাবুর ছবি, আর নিজেকে সবচেয়ে বেশি অপদার্থ মনে হলো যখন আমি চিনতে পারিনি ঘরের চেনা গন্ধটা। ইস, এত কাল ইন্ডাস্ট্রিতে প্যানস্টিকের গন্ধটা আমি শনাক্ত করতে পারিনি। হয়তো আশা করিনি এই ঘরে, এই পরিবেশে। কতবার সিরিয়ালে বয়স্ক কোনো চরিত্রে অভিনয় করতে গিয়ে রিঙ্কল লেয়ার স্কিন, প্যানস্টিক, ব্রাউন পেন্সিল, বিশেষ পাউডার এসব ব্যবহার করেছি, অথচ আজ আমি ধীমান চ্যাটার্জি কিছু ঠাহরই করতে পারলাম না। অনেক কিছুই বলে যাচ্ছিল সোমনাথ, শেষের দিকে প্রায় কিছুই শুনতে পাচ্ছিলাম না। নিজের গালে সপাটে একটা চড় কষাতে ইচ্ছে করছিল খুব। আমার দেরি হয়ে যাচ্ছে দেখে মাঝে একবার কামাল ঘুরে গেছে। আমার নিথর পাথর মূর্তি দেখে সে চলে গেছে। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কি রাগ করা উচিত। আমাদের সঙ্গে, বিশেষ করে আমার বাবার সঙ্গে এইরকম একটা তঞ্চকতা, এইরকম একটা প্রবঞ্চনা করার জন্য ছেলেটা আগাগোড়া বাবাকে তুইতুকারি করে গেল, নাকি আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত এতকাল ধরে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বলে অযথাই নিজেকে প্রতিপন্ন করার জন্য, নাকি উল্লাসে চিৎকার করা উচিত এমন একজন অসামান্য অভিনেতাকে হাতের সামনে পেয়ে তার দক্ষতায় তাকে অভিনন্দন জানানোর জন্য। আমার কি কৃতজ্ঞ হওয়া উচিত? জীবনের গোধূলিতে দাঁড়িয়ে একজন মানুষকে, যিনি আমার বাবা, আমার জীবনের চাইতেও যিনি দামি, তাকে কয়েক ঘন্টা আনন্দ দেওয়ার জন্য, যা বাকি জীবনে তাকে বেঁচে থাকার রসদ যোগাবে। জানি না, ভাবনা চিন্তার শক্তি আমার লোপ পেয়েছে। আমি আমার ভিজিটিং কার্ডটা সোমনাথের হাতে এগিয়ে দিলাম। তারপর খুব ধীর লয়ে বাইরে বেরিয়ে এলাম। একটা ঘোরের মধ্যে আছি। এ যেন আমি নই, এ যেন সেই ধীমান চ্যাটার্জি নয়। আমি যেন শুধুমাত্র একজন বৃদ্ধ বাবার একমাত্র পুত্র সন্তান। সারা জীবনের প্রতিজ্ঞা ভুলে একবার পেছন পানে চাইলাম, কাউকে দেখতে পেলাম না। দরজা বন্ধ। গাড়িটা তখন অনেকটা পথ পেরিয়ে এসেছে। একবার বাবার মুখের দিকে চাইলাম। শেষ গোধূলির মায়াময় আলো বাবার চোখে তখন লুটোপুটি খাচ্ছে, আর মুখে লেপ্টে রয়েছে এক স্বর্গীয় হাসি। কি সুন্দর যে দেখাচ্ছে এখন বাবাকে। এতক্ষণ আপনি শুনছিলেন
অজিতেশ নাগের কাহিনী রূপান্তর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক শ্রী অজিতেশ নাগকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। কামালের চরিত্রে রথিন, বাবার ভূমিকায় দীপক, সোমনাথ আর বিভূতির চরিত্রে অপূর্ব, শ্রাবন্তীর ভূমিকায় মো, গল্প পাঠে ধীমান চ্যাটার্জি এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।